আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে রোববার 26 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো এটি হচ্ছে প্রথম আলোর হোম পেজ। আমরা কিছু প্রশ্ন রেখেছি আজকে। তো আমরা জানি হচ্ছে গত 17 অক্টোবর হচ্ছে আমাদের জুলাই সনদ হচ্ছে স্বাক্ষরিত হয়েছে এবং এখানে স্বাক্ষর করেছে 25টি রাজনৈতিক দল, যার মধ্যে 19টি হচ্ছে নিবন্ধিত। তো এই তথ্যটি প্রথম পাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তারপর হচ্ছে আমাদের রাখা প্রশ্ন, সেটা হচ্ছে সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশি হলেন একরামুল হাসান শাকিল। ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ানগালা কোন জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব? এই প্রশ্নগুলো গতকালকের পত্রিকা থেকে নেওয়া হয়েছে, তো আমি আজকে আলোচনা করছি। এটা হচ্ছে গারো। তারপর হচ্ছে আপনার জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা হচ্ছে 51টি এবং সম্প্রতির স্টেট ফার্স্ট নুন নামক সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে ন্যাটো। ঠিক আছে। এই ন্যাটো হচ্ছে 1949 সালে হচ্ছে গঠিত হয়। 1949 সালের হচ্ছে 4 তারিখে হচ্ছে এটি গঠিত হয় এবং হচ্ছে আপনাকে যেটি মনে রাখতে হবে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বর্তমান প্রধান হচ্ছে তেদ্রোস আদানোম হচ্ছে গ্যাব্রিয়াসুস। ঠিক আছে, এই তথ্যটি মনে রাখবেন। তো বাংলাদেশের গ্যাসগুলো থেকে দৈনিক হচ্ছে 177 কোটি ঘনফুট হচ্ছে গ্যাস উৎপাদন হচ্ছে এবং সংবিধানের 40 নং অনুচ্ছেদে পেশাভিত্তিক স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,820 মার্কিন ডলার বা 2820 মার্কিন ডলার। ঠিক আছে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল এবং দেশে কয়টি স্থলবন্দর আছে একটু কমেন্ট সেকশনে জানান। বাংলাদেশ সংবিধানের 18 নং অনুচ্ছেদটি খুবই জনপ্রিয়, প্রতি বছরই পরীক্ষায় থাকে। জনস্বাস্থ্য এবং নৈতিকতা 18 নং অনুচ্ছেদ। ঠিক আছে। এবং ববদহ বিল হচ্ছে আপনার যশোরে অবস্থিত। তারপর হচ্ছে ইউনেস্কো টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হচ্ছে 2000 সালে এবং হচ্ছে সম্প্রতি বুকার প্রাইজ ফাউন্ডেশন শিশুতোষ গল্পের জন্য দ্য চিলড্রেন বুকার প্রাইজ হচ্ছে দেওয়ার কথা বলেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম পাতার প্রশ্ন। এরপর আমরা অন্যান্য তথ্যগুলিতে নজর দেব। সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেছে। তারপর আমরা একটু দেখছি, আমরা এই চ্যানেলে প্রতিদিন প্রথম আলো পত্রিকা পড়ে থাকি, যে খবরগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই খবরগুলোর দিকেই হচ্ছে দৃষ্টি দেওয়া থাকে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে। তো ঐকমত্য কমিশন হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। প্রথমটি হলো জুলাই সনদকে গণঅভ্যুত্থানের ভিত্তি হিসেবে ধরে জুলাই সনদ হচ্ছে বাস্তবায়ন আদেশ জারি করা হবে। সেটির অধীনে গণভোট নিয়ে একটি অধ্যাদেশ করা হবে এবং এর ভিত্তিতে হবে হচ্ছে গণভোট এবং হচ্ছে আপনার এছাড়া একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে এবং 9 মাসের মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো হচ্ছে অনুমোদন করবে। এটি হচ্ছে একটি উপায়। তারপর এটি আরেকটি বিকল্প বলছে যে ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গতকালের বৈঠকে আরেকটি বিকল্প আলোচনায় এসেছিল। সেটা হচ্ছে প্রথমে একটি সময় পর্যন্ত সংসদ হবে শুধু সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদের মতো এবং সংবিধান সংস্কার করার পর তারা নিয়মিত সংসদের সদস্য হিসাবে শপথ নেবেন। এটি হলে সংসদ সদস্যরা সংসদ কাজ শেষ করবেন। তো এই দুইটি প্রস্তাব হচ্ছে এসেছে এবং এই দুইটি প্রস্তাবের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে দিকে হচ্ছে আমাদের দেশ হচ্ছে যাবে। ঠিক আছে। তো জুলাই সনদ যে তৈরি করেছে হচ্ছে আপনার 84টি সংস্থার প্রস্তাবনা নিয়ে তৈরি হয়েছে এবং এটি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তারপর হচ্ছে এটি পাকিস্তানের মাটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করেছে, এটি বলেছে আফগানিস্তানের হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মোতেন কোয়ানি। তিনি বলছেন যে পাকিস্তানের নানা ধরনের সমস্যা আছে, আইনশৃঙ্খলার সমস্যা আছে, বেলুচিস্তান বা পাঠানদের নিয়ে তাদের অঞ্চলের সমস্যা আছে, এগুলো না মিটিয়ে তারা নতুন ইস্যুর জন্ম দিচ্ছে। আমাদের সুনিশ্চিত করতে হবে আমরা একটা জাতির রাষ্ট্র হিসেবে অন্য দেশের উপর নির্ভরতা কমিয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। আচ্ছা, এখানে একটা রোগের নাম আছে, সেটা হচ্ছে রিকেটস এবং এই রিকেটস হয় ভিটামিন হচ্ছে ডি এর অভাবে। ঠিক আছে, তথ্যটি মনে রাখতে পারেন। এর ফলে হচ্ছে পায়ের বিভিন্ন হচ্ছে বিকৃতি দেখা যায়। বিজ্ঞান হয়তো রিকেটস নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর হচ্ছে আমরা পড়ি পত্রিকার অন্যান্য খবরগুলো, সেটা হচ্ছে
তো আমরা পড়ছি প্রথম হলো, তো এই কলামটি হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ হচ্ছে জুলাই কোথায়। তো সেম কথা, জুলাই সনদ 17 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং হচ্ছে এটি আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়েছে বর্বর অতীত থেকে সনদে সই করে বাংলাদেশ সভ্য জগতে হাঁটতে শুরু করেছে এবং 2024 সালের লাল জুলাই এর হচ্ছে পটভূমি নিয়ে তৈরি হয়েছে জাতীয় জুলাই সনদ। কিন্তু বলা হচ্ছে যে এখানে যে যদি হচ্ছে আমরা আসলে জুলাই সনদের কেন্দ্রীয় আকাঙ্ক্ষা হচ্ছিল হচ্ছে যে বৈষম্য দূর করতে হবে। প্রথমেই প্রশ্ন উঠে আসে যে বাংলাদেশের সবচেয়ে বৈষম্যপীড়িত জনগোষ্ঠী হচ্ছে কারা। আমাদের সবচেয়ে বৈষম্যপূর্ণ জনগোষ্ঠী হচ্ছে শ্রমিক, চাষি, তারপর হচ্ছে ছোট ছোট জাতিগোষ্ঠীর মানুষ, সংখ্যালঘু। কিন্তু জুলাই সনদে দেখা যাচ্ছে তাদের বিষয়টাতে বিস্তারিত হচ্ছে বিশদভাবে দৃষ্টি দেওয়া হয়নি। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন এবং স্বাক্ষর স্থানে হচ্ছে নৈতিক জুলাই সনদের টার্মস অফ রেফারেন্স বা কার্যপরিধি তো অবশ্যই 2024 এবং তার আগের গণঅভ্যুত্থানগুলোর মূল চাওয়াগুলো। আচ্ছা, আমাদের বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশে 21% মানুষ হচ্ছে দরিদ্রের হার, এবং এটা হচ্ছে মনে রাখতে পারেন। এরপর হচ্ছে জনগণ কোন সংস্কার প্রস্তাবগুলো জনগণের সংশ্লিষ্টতা বিচারে কৃষি দেশের সবচেয়ে বড় খাত এবং সেখানে ভূমি বিষয়ে, বাজার বিষয়ে বহু ধরনের সমস্যার এজেন্ডা ছিল, কিন্তু হচ্ছে আমাদের জুলাই সনদ হচ্ছে সেগুলো হচ্ছে এড়িয়ে গেছে। আচ্ছা, এখানে আপনার ভিয়েতনাম মিরাকেল থেকে বাংলাদেশের শিক্ষা। ভিয়েতনাম এবং বাংলাদেশের স্বাধীনতার পর হচ্ছে দেশটার জন্ম হচ্ছে প্রায় সেম। ভিয়েতনাম 1975 সালে হচ্ছে স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল 1971 সালে। তবে বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের পর ভিয়েতনাম কিছু বোল্ড স্টেপ নিয়েছিল। তারা জাতিসংঘের কাছে মাথা নত করেনি, তারা স্বল্পোন্নত ক্যাটাগরিতেও নিজেদেরকে যুক্ত করার জন্য আবেদন করেনি। তারপরেও দেখা যাচ্ছে যে তারা তাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, সেটা কিন্তু হচ্ছে তারা সোশ্যাল ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি হিসাবে বর্ণনা করেছেন এবং তারা ভালোভাবে হচ্ছে দেশটাকে এখনও পরিচালনা হচ্ছে এবং দেশটা আমাদের দেশ থেকে অনেক এগিয়ে গেছে। তো সোভিয়েত স্টাইলের সমাজতন্ত্রকে যে যুগোপযোগী সংস্কার করতে হবে, এটা বুঝেই ভিয়েতনাম দুইময় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। তো তাদের রিসেন্টলি হচ্ছে বিভিন্ন দেশ কিন্তু ভিয়েতনামে এখন বিনিয়োগও বাড়ছে, যেমন 20 থেকে 25 বিলিয়ন ডলার হচ্ছে তাদের সেটা হচ্ছে বিনিয়োগ দাঁড়াচ্ছে। তো ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা পুতিনকে কি থামাতে পারবে? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেন যুদ্ধ চলছে, ট্রাম্প অনেক চেষ্টা করেছে তাদের মধ্যকার এই বিরোধ হচ্ছে থামাতে, কারণ ট্রাম্প অলরেডি হচ্ছে 8টি যুদ্ধ থামিয়েছে। তো ট্রাম্প চাচ্ছে যে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের মধ্যে হচ্ছে যুদ্ধটা থামাতেই হবে। তো এই জন্য রাশিয়াকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছে। সর্বশেষ হচ্ছে আলাস্কায় হচ্ছে আপনার পুতিন এবং হচ্ছে আপনার ট্রাম্পের হচ্ছে একটা মিটিং হয়। এরপর হচ্ছে জেলেনস্কির সাথে ট্রাম্প অনেক দফায় বৈঠক করে, কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়াতে এখন আবার হচ্ছে ট্রাম্প হচ্ছে রাশিয়ার তেল এবং হচ্ছে গ্যাসে হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে। দুইটা বড় তেল কোম্পানিতে হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে। তো বিশ্বকাপ মনে করছে যে এটা কি ট্রাম্পকে হচ্ছে আপনার এই পদক্ষেপ কি হচ্ছে আপনার যুদ্ধবন্ধের যৌক্তিক কারণ হবে কি না, বিষয়টা একটু ভালোভাবে পড়ি। সেটা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের পূর্ণমাত্রা আগ্রাসন শুরু করে। তখন যুক্তরাষ্ট্রের ভিতরে বিপুল রাজনৈতিক অর্থনৈতিক শক্তি ব্যবহার করে রাশিয়ার উপর অনেক বড় চাপ সৃষ্টি করার চেষ্টা করে, যাতে ক্রোমলিন হচ্ছে তোমার বাধ্য হয়ে ইউক্রেনের শর্তে শান্তি চুক্তি মেনে নেয়। কিন্তু বিষয় হচ্ছে পুতিন কিন্তু আগ্রাসন বন্ধ করেনি। পুতিনের যে ভিশন বা যে লক্ষ্য, তারা কিন্তু সেটা অর্জন করছে এবং তারা থামবে না। এবং দিন শেষে হচ্ছে ইউক্রেনও হচ্ছে কিন্তু দিন শেষে কিছু পাবে না, কারণ তাদের যে লক্ষ্য ছিল যে ন্যাটোতে যুক্ত হয়ে নিজেদের অস্তিত্বটাকে রক্ষা করা, সেটাও হচ্ছে সম্ভব হচ্ছে না। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। এবং ট্রাম্পও ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ছিল ইউক্রেনকে, কিন্তু ট্রাম্প সেটা এখন দিতে যাচ্ছে না, কারণ সেটা আবার যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। তো এই কলামটি গুরুত্বপূর্ণ আছে। আপনারা এই ইনফর্মগুলো হচ্ছে পিডিএফগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা আবার বিস্তারিত পড়তে পারবেন। যুদ্ধ জড়াতে পারেন ট্রাম্প হচ্ছে মাদুরো এবং হচ্ছে নিকোলা মাদুরো এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ভেনেজুয়েলার প্রধান
প্রধানমন্ত্রী। তো ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনা, মাদকের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। মাদুরোর আশঙ্কা, কারাকাসে সরকারের উৎখাতন চেষ্টা করছে হচ্ছে ট্রাম্প। তো যুক্তরাষ্ট্র পুয়ের্তো 10টি F-35 স্টেলথ যুদ্ধবিমান এবং ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর 8টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। তো এটা একটা উত্তেজনার সৃষ্টি করেছে। এবং লাতিন আমেরিকায় যুদ্ধবিমানবাহী রণতরী 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করে নির্দেশ দিয়েছে ট্রাম্প আসলে যুদ্ধ করতে যাচ্ছে না, সে আসলে ভয় দেখিয়ে আসলে তার যে স্বার্থ সেটা হচ্ছে আদায় করতে চাচ্ছে। আর এটাই হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি মধ্যে পড়ে, মানে এটা একটা পাওয়ার দেখানোর চেষ্টা করছে। তো আপনাকে আমি হচ্ছে আমার যে বুক রিভিউ সিরিজে হচ্ছে সফট পাওয়ার, হার্ড পাওয়ার, এই টার্মগুলো হচ্ছে ভালোভাবে আলোচনা করব। তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মার্কো রুবিও, এই নামটি মনে রাখতে হবে আপনাকে। এই হচ্ছে তথ্য। তো আমাদের আজকের প্রথম আলো প্রায় হচ্ছে শেষ। তো প্রতিদিন হচ্ছে আমরা আমাদের চ্যানেলে প্রথম আলো পত্রিকা পড়ে থাকি। যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।